গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। জোজো থমকে দাঁড়িয়ে পড়ে বলল, আমি জলে নামবো না। নরেন্দ্র ভার্মা তার কাঁধে হাত দিয়ে বললেন, তোমাকে জলে নামতে হবে না, জলে পা না ভেজিয়ে তো সমুদ্রে ঘোরা যায়। ওরা বেলেভূমিতে এসে দাঁড়াতেই দূর থেকে ভটভট শব্দ করতে করতে একটা মোটর বোট এসে গেল কাছে। তাতে উঠতে উঠতে কাকাবাবু বললেন, আজ সমুদ্র বেশ শান্ত। নরেন্দ্র ভার্মা বললেন, আমরা খুব লাকি, যা দেখতে যাচ্ছি এইসব দিনেই তো তা দেখা যায় ভালো করে। মোটর বোটে একজন চালক রয়েছে, তার সঙ্গে আলাপ করে দেওয়া হলো। তার নাম ফ্রেড। 30-এর কাছাকাছি বয়স, জিন্সের প্যান্ট শার্ট পরা, থুতনিতে অল্প দাড়ি। বোটটা চলতে লাগলো বেশ জোরে, চারদিকে সমুদ্র। জোজো মনে মনে ভাবলো, সমুদ্র তো একই রকম, এতে বিশেষ কিছু দেখবার কি থাকতে পারে। কিছু সিন্ধু সারস বা সিগাল পাখি ওড়াউড়ি করছে, আর শুধু ছোট ছোট ঢেউ। প্রায় আধ ঘন্টা চলার পর দেখা গেল সমুদ্রের বুকে কিছু গাছপালা। কাকাবাবু বললেন, ওখানে বুঝি একটা দ্বীপ আছে? নরেন্দ্র বর্মা বললেন, হ্যাঁ, ওখানেই আমরা যাব। ফ্রেডের কাছ থেকে একটা দূরবীন চেয়ে নিয়ে তিনি দ্বীপটা দেখতে লাগলেন। সেটা ক্রমশ কাছে এগিয়ে এলো, গাছপালাগুলো বড় হয়ে গেল। মনে হতে লাগলো যেন সেই দ্বীপে একটা ভাঙাচোরা বাড়িও আছে। সন্তু জিজ্ঞেস করলো, এই দ্বীপটার নাম কি? নরেন্দ্র বর্মা বললেন, ম্যাপে এই দ্বীপের নাম নেই, খুবই ছোট, অনেকখানি আবার জোয়ারের সময় ডুবে যায়। যারা সমুদ্রে মাছ ধরে তারা ছাড়া আর বিশেষ কেউ এই দ্বীপের কথা জানে না। সেই জেলেরা বলে রাবার দ্বীপ, রাবার আইল্যান্ড। সন্তু বলল, রাবার? এরকম অদ্ভুত নাম কেন? নরেন্দ্র বর্মা বললেন, লোকের মুখে মুখে নাম বদলে যায়। রবার্ট নামে এক সাহেব এই দ্বীপে একটা বাড়ি বানিয়েছিল অনেক কাল আগে। সেই রবার্ট সাহেবের দ্বীপ হিসেবে এর নাম ছিল রবার্টস আইল্যান্ড, তাই থেকে এখন রাবার দ্বীপ। কাকাবাবু বললেন, হ্যাঁ, এরকমই বদলায়। রবীন্দ্রনাথদের জমিদারি ছিল যে শিলদহে, সেই শিলাই আসলে শেলি নামে একজন সাহেবের নাম থেকে হয়েছে। নরেন্দ্র ভার্মা কৌতূহলে জিজ্ঞেস করলেন, কবি শেলি? তিনি বেঙ্গলে এসেছিলেন নাকি? কাকাবাবু বললেন, না না, এ অন্য শেলি, বোধহয় নীলকর সাহেব। বোটটা কিন্তু দ্বীপটার তীর পর্যন্ত গেল না, একটু দূর থেমে গেল। নরেন্দ্র ভার্মা বললেন, এবার সবাই পা তুলে বসো, নিচের দিকে তাকিয়ে দেখো। সন্তু দারুণ অবাক হয়ে বলল, আরে, এতক্ষণ বোঝা যায়নি, এখন দেখা গেল বোটের তলার দিকটা এক ধরনের স্বচ্ছ কাচের তৈরি, জলের নিচে অনেকখানি দেখা যায়। সেখান দিয়ে দেখা যাচ্ছে অসংখ্য রঙিন মাছ, ছোট বড় নানা ধরনের। কাকাবাবু বললেন, গ্লাস বটম বোট, এটা কি কোরাল রিফ? নরেন্দ্র বর্মা বললেন, হ্যাঁ, তলার পাথরগুলো দেখো, কত রং, ওর মধ্যে কিছু কিছু পাথর কিন্তু জ্যান্ত। সন্তু বলল, অপূর্ব দৃশ্য। ডিসকভারি চ্যানেলে শুধু এরকম প্রবাল দ্বীপ দেখেছি, এত কাছ থেকে নিজের চোখে দেখা। সবাই মুগ্ধ হয়ে দেখলো কিছুক্ষণ। একসময় মুখ তুলে সন্তু জিজ্ঞেস করলো, নরেন কাকা, তুমি তখন বললে শুধু জোজোকেই অপূর্ব কিছু দেখাবে, এখন তো আমরা সবাই দেখছি। নরেন্দ্র ভার্মা বললেন, তুমি আর রাজা নিজেরাই দেখতে পারো, ইচ্ছে করলে জলে নেমে গিয়ে একেবারে কাছ থেকে। যদু তো তা পারবে না, ওকে দেখাতে হবে। জোজো বলল, এই তো আমি নিজে নিজেই দেখছি। যেন তার কথা শুনতেই পেলেন না, এইভাবে নরেন্দ্র ভার্মা সন্তুকে বললেন, তোমরা সাঁতার জানো, তোমরা স্কুবা ডাইভিং করতে পারো, সব জিনিসপত্র রেডি আছে। একবারে নিচে গিয়ে হাত দিয়ে অনুভব না করলে এই সৌন্দর্য অনেকটা অনুভব করা যায় না। কাকাবাবু এর মধ্যে কোট খুলে ফেলেছেন। প্যান্টও খুলতে খুলতে বললেন, জলে তো নামবো নিশ্চয়ই। নরেন্দ্র ভার্মা বললেন, তোমরা আগে নামো, তারপর আমি আর জোজো নামবো একসঙ্গে।
জোজো চেঁচিয়ে উঠে বলল, না না, আমি জলে নামবো না, আমি এখান থেকে ভালো দেখতে পাচ্ছি। নরেন্দ্র বর্মা বললেন, শোনো, ওরা করবে স্কুবা ডাইভিং আর আমরা করব স্নার্কেলিং। তাতে সাঁতার না জানলেও চলে, তোমার কোনো ভয় নেই, আমি তোমায় ধরে থাকবো। জোজো তবুও চেঁচিয়ে বলল, না না, আমার কোনো দরকার নেই। নরেন্দ্র বর্মা বোটের চালককে জিজ্ঞেস করলেন, ফ্রেড, তোমার কাছে রকেলিং এর জন্য চশমা আর মুখোশ টুখোশ আছে তো? ফ্রেড বলল, ইয়েস স্যার। নরেন্দ্র বর্মা জোজোকে বললেন, তুমি জামা প্যান্ট খুলবে না সবকিছু ভেজাবে? ভেতরে জাঙ্গিয়া আছে নিশ্চয়ই? জোজো বলল, বলছি তো আমি জলে নামবো না, কেন বারবার বলছেন? কাকাবাবু বললেন, সন্তু, তোর বন্ধুকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিত, নইলে ওর জলে ভয় কাটবে না। স্নার্কেলিং এ তো ইচ্ছে করলে ডুবতে পারবে না, রবারের টায়ার ওকে বাঁচিয়ে রাখবে। জোজোর মুখের চেহারা একেবারে কাদো কাদো হয়ে গেল। সন্তু বলল, জামা খুলে ফেল জোজো, স্পিডবোটের পাটাতনের নিচে অনেক কিছু রাখা আছে। ফ্রেড সেখান থেকে বার করে আনলো অনেক সরঞ্জাম। নরেন্দ্র বর্মা জোজোকে বুঝিয়ে দিলেন, এই দেখো, এই রবারের বেলুনের মতো জামা তোমাকে পরিয়ে দেব, তুমি কিছুতেই ডুববে না। আর এই মুখোশের মতো জিনিসটা থেকে একটা নল বেরিয়ে থাকবে জলের উপরে, তার থেকে হাওয়া আসবে, তুমি নিঃশ্বাস নিতে পারবে। আর এই যে বড় বড় গলসের মতো চশমা, এ দিয়ে জলের মধ্যে স্পষ্ট দেখা যায়। ওইসব জিনিস জোজোকে পড়াতে সাহায্য করলো সন্তু। সে নিজেই আগেই পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নিয়েছে। নরেন্দ্র বর্মা জোজোর হাত ধরে বললেন, শোনো জোজো বাবু, এর পরেও যদি ভয় করে আমার হাত ছাড়বে না, আমার লাইফ সেভিং সার্টিফিকেট আছে। জোজোকে নিয়ে তিনি ঝাঁপ দিলেন সমুদ্রে। কাকাবাবু আর সন্তু নেমে গেল অনেক নিচে। জোজো আর নরেন্দ্র বর্মা ভাসতে লাগলো, চোখ জলের মধ্যে। জল এখানে পাতলা নীল রঙের আর খুব পরিষ্কার, দেখা যাচ্ছে অসংখ্য রঙিন মাছ, ছোটগুলো ঝকঝক আর কয়েকটা বেশ বড়ও আছে। কোরাল রিফ বা প্রবালের দেওয়ালের দিকে তাকিয়ে আর চোখ ফেরানো যায় না। কি অপূর্ব তার গড়ন, কোথাও অনেকটা ছড়ানো ফুলের মতন, কোথাও যেন গাছ, কোথাও যেন ঝাড় লণ্ঠন, কোথাও পাথরের ছবি, কত রকম রং, আর সেসব রঙই খুব স্নিগ্ধ। চোখ জুড়িয়ে যায়, যেন স্বর্গের কোনো দৃশ্য। জলের নিচে যে এমন একটা জগৎ আছে তা চোখে না দেখলে বিশ্বাসই হতো না। এক একবার নরেন্দ্র বর্মা জোজোকে একটু টান মেরে খানিকটা ডুবিয়ে দিচ্ছেন জোর করে। জোজো ভয় পেয়ে আকুপাকু করে উঠতেই তিনি আবার ভেসে উঠে বললেন, ভয় পেও না, তোমার নাকের সঙ্গে যে নলটা লাগানো আছে সেটা বেশি ডুবে গেলে সেটা থেকে হাওয়া আসার বদলে জল ঢুকে যাবে, তাই আমি তোমাকে একটুখানি নিচে নিয়ে যাচ্ছি। ভয় পাওয়ার বদলে তুমি কোরালগুলোকে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখো। বিস্ময়ের পর বিস্ময়, যে রঙিন জিনিসগুলো মনে হচ্ছিল পাথরের তৈরি, সেগুলোর গায়ে হাত ছোঁয়াতে এক একটা খানিকটা গুটিয়ে যাচ্ছে, অর্থাৎ ওরা জীবন্ত। কিন্তু ভয়ের কিছু নেই, ওরা কামড়ায় না, এমনকি যে মাছগুলো গা ঘেঁষে চলে যাচ্ছে তারাও মানুষকে গ্রাহ্য করে না। এক সময় নরেন্দ্র বর্মা বললেন, এবার উঠতে হবে। তখন জোজো বলল, না না, এখন উঠতে ইচ্ছে করছে না, আর একটু থাকবো। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, সমুদ্রের সবকিছুই আকাশের উপর নির্ভর করে। আকাশ মেঘলা হলে সমুদ্রের জলও ঘোলাটে হয়ে যায়, আকাশে ঝড় উঠলে সমুদ্র উত্তাল হয়। মেঘের জন্য বিকেল ফুরিয়ে গেল, এখন আর কিছু দেখা যাবে না। সন্তু আর কাকাবাবু ফিরে এলেন। ফ্রেড এতক্ষণ একলা বসে অনবরত চুরুট টেনে যাচ্ছিল, এবার সে বলল, উই শুড গো ব্যাক নাও। সে কয়েকখানা শুকনো তোয়ালে দিল সবার গা মোছার জন্য। জোজো বলল, কাকাবাবু, তুমি ভাগ্যিস আমাকে বললে, আমার জলে ভয় কেটে গেছে। ও, কি দৃশ্য দেখলুম, জন্ম জন্মান্তরেও ভুলবো না। সন্তু বলল, একেবারে নিচে গেলে বুঝলি জোজো, মনে হবে যেন পৃথিবীর বাইরে অন্য কোথাও এসেছি, এরকম রঙের গোলা আগে কখনো দেখিনি।
আমি কোরাল রিফ ধরে প্রায় 1 কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম। জোজো বলল, আমি কলকাতা ফিরেই সাঁতারের ক্লাস ভর্তি হব। ব্রাজিল যাওয়ার তো অনেক দেরি আছে। নরেন্দ্র ভার্মা বোট চালককে বললেন, ফ্রেড, তুমি ফ্লাস্কে কফি আনোনি? একটু একটু শীত করছে, এখন একটু কফি পেলে মন্দ হতো না। ফ্রেড বলল, স্যার, আমার কাছে স্পিরিট ল্যাম্প, কফি টফি সবই আছে, তবে আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়াই উচিত। নরেন্দ্র ভার্মা বললেন, একটু কফি খেয়ে নেই, এক্ষুনি ফিরতে ইচ্ছে করছে না। কাকাবাবু ভিজে পোশাক বদলে ফেলেছেন, কিন্তু এতক্ষণ একটা কথাও বলেননি। তার ভ্রু দুটো কোঁচকানো, কি যেন চিন্তা করছেন। নরেন্দ্র ভার্মা বললেন, রাজা, তোমার কি ব্যাপার, গম্ভীর হয়ে আছো? তোমার ভালো লাগেনি? তুমি বোধ হয় স্কুবা ডাইভিং আগেও করেছো। কাকাবাবু বললেন, ভালো লাগবে না কেন, ফ্যান্টাস্টিক। আগে এরকম দেখেছি আন্দামানে, তবে এখানে কোরাল রিফ যেন আরো বড়। খালি একটা ব্যাপারে খটকা লাগছে। নরেন্দ্র কিসের সঙ্গে যেন আবার একবার ধাক্কা লাগলো, খুব জোরে। জলের মধ্যে কোনো আঘাতই জোরে হয় না, কিন্তু আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। নরেন্দ্র ভার্মা বললেন, রাজা, সমুদ্রের তলায় সাঁতার কাটতে গেলে খুব সাবধানে থাকতে হয়। কত রকমের ডুবো পাথর থাকে বোঝাই যায় না। তাছাড়া হাঙর এসে পড়তে পারে। অবশ্য সাধারণত হাঙররা। কাকাবাবু একটু রেগে গিয়ে বললেন, তুমি আমাকে উপদেশ দিচ্ছ নরেন্দ্র? তোমার থেকে বোধ হয় অনেক বেশিবার আমি সমুদ্রের তলায় স্কুবা ডাইভিং করেছি এক সময়। আমি সাবধানে ছিলাম। দ্বীপটিপের এত কাছে হাঙর আসে না, পাথরও ছিল না, কিছুই দেখতে পাইনি। তারপরও নিজেকে সামনে নিয়ে কাকাবাবু বললেন, আই এম সরি নরেন্দ্র, হয়তো আমারই ভুল। তুমি এই জায়গাটা আমাদের নিয়ে এলে, সেজন্য তোমাকে ধন্যবাদ। নরেন্দ্র ভার্মা মিটিমিটি হাসছেন। তিনি কাকাবাবুর এমনই বন্ধু যে বকুনি খেলেও রাগ করেন না। অবশ্য তিনি অন্য সময় বকুনি দিতে ছাড়েন না। কাকাবাবু বললেন, বেশ লাগছে, আমাকে আরেকটু কফি দাও তো, আছে? ফ্রেড কাকাবাবুর কাপে আরেকটু কফি ঢেলে দিল। আকাশে মেঘ ঘোরাফেরা শুরু করেছে, বাতাসও ফিনফিনে। কাকাবাবু বললেন, দ্বীপের মধ্যে ওই যে বাড়িটা, ওখানে একবার যাওয়া যায় না? নরেন্দ্র, তুমি কখনো ওই বাড়িটার মধ্যে গিয়ে দেখেছো? নরেন্দ্র ভার্মা বললেন, এখান থেকে দ্বীপে ওঠার ব্যবস্থা নেই, খানিকটা ঘুরে যেতে হবে। তিনি বোট চালককে জিজ্ঞেস করলেন, ফ্রেড, চলো আমরা আয়ারল্যান্ডে একবার ঘুরে যাই। ফ্রেড বলল, দ্যাট ইজ ইম্পসিবল স্যার। নরেন্দ্র ভার্মা বললেন, কেন ইম্পসিবল? ওদিকে জেটি আছে। ফ্রেড বলল, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তারপর ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তা আপনি স্যার ভালোই জানেন। আমাকে এখনই ফিরতেই হবে। নরেন্দ্র ভার্মা বললেন, ফ্রেড, তোমাকে যদি ফিরতেই হয় তুমি আমাদের এখানে নামিয়ে দাও, আমরা আজকে রাতটা অ্যাডভেঞ্চার করি। তুমি কাল সকালে এসে আমাদের ফেরত নিয়ে যেও। ফ্রেড কয়েক মুহূর্ত রাগ রাগ চোখে তাকিয়ে রইল নরেন্দ্র ভার্মার দিকে, তারপর তিক্ত গলায় বলল, স্যার, আপনি যা বলছেন তা আমার পক্ষে মানা সম্ভব নয়। নরেন্দ্র ভার্মা বললেন, ফ্রেড, এই বোটটা আমি ভাড়া নিয়েছি, আমি যা অর্ডার করেছি তা তুমি মানতে বাধ্য। ফ্রেড দুকাত ঝাঁকালো, তারপর সে চালু করে দিল ইঞ্জিন। একটু পরেই বোঝা গেল সে নরেন্দ্র ভার্মা হুকুম একেবারে অগ্রাহ্য করেছে। বোটটা ক্রমশ চলে যাচ্ছে দ্বীপ থেকে অনেক দূরে। রাত্রিরে খাওয়া দাওয়ার পর সবাই বসেছে অতিথি ভবনের ছাদে। সন্ধ্যাবেলা আকাশে অত মেঘ ঘনিয়ে এলেও তেমন ঝড় বৃষ্টি হয়নি। তবে এখনো এদিকে ফিনফিনে বাতাস বইছে, এখান থেকে সমুদ্র দেখা যায়, ঢেউয়ের শব্দও শোনা যায়। সমুদ্র এখন কালো, আকাশে চাঁদের সঙ্গে মেঘের লুকোচুরি খেলা চলছে। কাকাবাবু এখনো গম্ভীর হয়ে আছেন, কেমন যেন অন্যমনস্ক। এর মধ্যে জোজো একটা লম্বা রোমহর্ষক গল্প শোনালো। তাতেও কাকাবাবু কোনো মন্তব্য করলেন না। নরেন্দ্র ভার্মা কৌতূহলী চোখে লক্ষ্য করছেন কাকাবাবুকে। একসময় তিনি বললেন, রাজা,
তুমি কি চিন্তা করছো জানি না, তবে একটা খুব সরল সাধারণ প্রশ্ন করতে পারি? কাকাবাবু বললেন, তোমার আবার প্রশ্ন করার জন্য অনুমতি লাগে নাকি? বলে ফেলো। নরেন্দ্র বর্মা বললেন, তুমি ভূত বিশ্বাস করো? কাকাবাবু হঠাৎ রেগে গিয়ে ধমক দিয়ে বললেন, নরেন্দ্র, তুমি আমার সঙ্গে এতদিন ধরে মিশছো, তবু তুমি আমাকে চেনো না? এটা কি একটা প্রশ্ন হলো? ছেলে মানুষও করছো। নরেন্দ্র বর্মা বললেন, এজন্যই ভয় পাচ্ছিলাম। এই সম্পর্কে তোমার মত আমি জানি, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কিছু কিছু মত তো বদলায়। তা বলে বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য বদলে যাবে নাকি? তাও কিছু কিছু বদলায়। একটা সহজ উদাহরণ দিচ্ছি। আগে ডাক্তাররা বলতেন ছোট ছোট মাছ খাবে, বড় বড় চর্বিওয়ালা মাছ শরীরের পক্ষে ক্ষতিকর। এখন সেই মতটা উল্টে গেছে। সব ডাক্তার বলছেন মাছের চর্বি আসলে খুব উপকারী। তেলালো মাছ চর্বিওয়ালা মাছে খেতে হবে, তাতে নাকি মনও ভালো হয়ে যায়। জোজো বলল, সেই জন্যই তো ইলিশ মাছ খেতে এত ভালো লাগে, পুঁটি মাছ ভালো লাগে না। কাকাবাবু তবু রাগ রাগ ভাব করে বললেন, কি আজে বাজে কথা বলছো নরেন্দ্র? একবার বলছো ভূত, একবার বলছো মাছ। নরেন্দ্র বর্মা বললেন, আহা, রাগ করছো কেন? আমি তোমার সঙ্গে মজা করছি না, বিশেষ কারণ আছে। ফ্রেড নামের বোট চালকটি আমার আদেশ অগ্রাহ্য করেও কেন দ্বীপটি ছেড়ে চলে এলো জানো? কাকাবাবু বললেন, সন্ধে হয়ে আসছিল, রাত্রিরে ওই বোট চালাতে রাজি নয়। তাছাড়া ঝড় বৃষ্টি, আমি তো বলেছিলাম আমাদের নামিয়ে দিয়েও চলে আসতে পারে। তাতে আমাদের বিপদের আশঙ্কা ছিল, ও ঝুঁকি নিতে চায়নি। সেটাও আসল কারণ নয়। ওর ধারণা দ্বীপের মধ্যে ওই বাড়িটা ভূতের বাড়ি। ও কোনো ফাঁকা মাঠের মধ্যে পুরনো ভাঙাচোরা বাড়ি দেখলেই অনেকে বলে ভূতের বাড়ি, আসলে সেগুলো চোর ডাকাতের আড্ডা, তারাই ভয় দেখায়। 5 জন বৈজ্ঞানিকের একটা টিম ওই বাড়িতে রাত কাটিয়ে এসেছেন। তারা ভূত দেখতে পাননি বটে, কিন্তু কিছু ছবি তুলে এনেছেন, যার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সেই ছবিগুলো আমার কাছে আছে, দেখবে? চলো, নিচে আমার ঘরে চলো। নরেন্দ্র, তুমি থাকো দিল্লিতে, তোমার বাড়ি আম্বালায়। তুমি এই দক্ষিণ ভারতের সমুদ্রে একটা নগণ্য দ্বীপের পোড়া বাড়ি নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো? দিল্লি থেকে আমাকে ওই বাড়িটার ব্যাপারে পাঠানো হয়েছে। ওখানে কি একটা কিছু ঘটেছে, এর মধ্যে তোমাকেও জড়িয়ে নিতে চাই। তোমাদের যে কোরাল রিফ দেখতে আসা নিয়ে গেলাম, তাকে এমনি এমনি? যদি বলতাম চলো একটা ভূতের বাড়ি দেখে আসি, তাহলে তুমি মোটেও রাজি হতে না। ওই জায়গাটা আমার আবার যাবার ইচ্ছে আছে। সন্তু আর জোজো বলে উঠল, আমরাও আবার যাব। কাকাবাবু বললেন, ভূতের বাড়ি যদি ব্যাপার হয় তাহলে জোজোকে বলো, ও ভূতের এক্সপার্ট, এমনকি ভূত ধরে বোতলে বন্দিও করে রাখতে পারে। ছাদ থেকে নেমে এসে বসা হলো নরেন্দ্র বর্মার ঘরে। তিনি একটা অ্যাটাচি কেস খুলে একটা খালি খাম বের করলেন। তার মধ্যে 4খানা ছবি, বেশ বড় বড় প্রিন্ট, খাতার পাতার মতন। নরেন্দ্র বর্মা বললেন, যে বিজ্ঞানীদের টিমটা ওখানে গিয়েছিল তারা সন্দেহজনক কিছু দেখতে পাননি, কোনো আওয়াজ শুনেননি, চোর ডাকাতের আড্ডা হওয়ার কোনো চিহ্ন নেই, শুধু এই ব্যাপারটা দেখেছেন। প্রথম ছবিটা রাত্রির বেলা তোলা, পুরোটাই অন্ধকার, শুধু মাঝখানে 3টে সাদা ছোপ। দ্বিতীয় ছবিটা প্রায় একই, তবে সাদা ছোপ 3টের জায়গায় 4টে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এগুলো কি, মশাল? নরেন্দ্র বর্মা বললেন, তা হতেও পারে। বৈজ্ঞানিকরা তাদের রিপোর্টে বলেছেন রাত্রিবেলা অনেক দূরে তারা জানালা দিয়ে এগুলো দেখেছেন। মশালের মতনই মনে হয়, তবে দাও দাও করে জ্বলেনি। কাকাবাবু বললেন, কোথায় দেখেছে, জলের উপরে? নরেন্দ্র বর্মা বললেন, তা ঠিক বলা যায় না। ওই বাড়িটার পেছন দিকে অনেকখানি জায়গা পড়ে আছে, সেখানে কোনো গাছপালা নেই। জোয়ারের সময় জল উঠে আসে, অনেক সময় কাদা কাদা হয়ে থাকে। সেই সময় জোয়ার ছিল কিনা তা বোঝা যায়নি। ওরা কাছে গিয়ে দেখলো না কেন? এই ছবি তো মনে হচ্ছে টেলিফোটো লেন্সে অনেক দূর থেকে তোলা।
রাত্রিবেলা ওরা বাইরে বেরোবে না, এটা অনেক আগেই ঠিক করা ছিল। বিপদ টিপদের কথা চিন্তাও করতে হবে। ওদের সঙ্গে অবশ্য আর্ম গার্ড ছিল। তা ঠিক, বিপদের কথা চিন্তা করতেই হবে। অত নির্জন জায়গা, ওই আলোগুলো দেখা গেছে মাত্র কয়েক মিনিট, তারপর আবার সব অন্ধকার। জোজো জিজ্ঞেস করলো, কারা ওই মশাল নিয়ে যাচ্ছিল? নরেন্দ্র বর্মা বললেন, দ্যাট ইজ এ $1,000,000 কোশ্চেন। ছবিগুলো ভালো করে দেখো, কোনো মানুষ দেখা যাচ্ছে না। যতই অন্ধকার হোক, মশালের আলোতে মানুষের অস্পষ্ট চেহারা তো ফুটে উঠবে। ওদের ক্যামেরায় খুব শক্তিশালী লেন্স, এরকম ছবি তুলেছেন প্রায় 50-60টা। সবাই প্রায় একই রকম বললে আমি মাত্র 4টে এনেছি। সন্তু বলল, যদি কেউ সম্পূর্ণ কালো পোশাক পরে থাকে আর মুখে কালো রং মাখে, তাহলে রাত্রিবেলা তার ছবি উঠবে না। জোজো বলল, সকালবেলায় সেই জায়গাটা গিয়ে কারো পায়ের চিহ্ন দেখা যায়নি? নরেন্দ্র বর্মা বললেন, রোজই সকালবেলা সেখানে জোয়ারের জল আসে, তখন কিছুই বোঝার উপায় নেই। কাকাবাবু বললেন, আর কোনো রহস্যময় ব্যাপার সেখানে ছিল না? শুধু গভীর রাতে কয়েকটা মশালের মতন আলো, কোনো লোক দেখা যাচ্ছে না। এর একটা সহজ ব্যাখ্যা দেওয়া যেতে পারে, তবে নিজের চোখে না দেখে কিছু বলা উচিত নয়। নরেন্দ্র বর্মা বললেন, চতুর্থ ছবিটা দেখো, এটা দিনের বেলা তোলা। এখানেও দুটো মশাল দেখা যাচ্ছে, কিন্তু কোনো লোক নেই, ঠিক যেন শূন্যে ঝুলছে। কাকাবাবু ভ্রু কুঁচকে আপন মনে বললেন, দিনের বেলা মশাল? নরেন্দ্র বর্মা বললেন, প্রশ্ন 3টে। কেন শুধু শুধু মশাল জ্বলে? কেন একটা লোকও দেখা যায় না? মশাল জ্বললে মানুষ থাকবে, তারা কোথায় লুকোয়? তাদের কেন ছবি ওঠে না? কাকাবাবু বললেন, আমার তাহলে এক্ষুনি কলকাতায় ফেরা হবে না, ওই দ্বীপে গিয়ে ঘাঁটি কাটতে হবে। নরেন্দ্র বর্মা একগাল হেসে বললেন, আমিও তো সেটাই ভেবে এসেছি, অন্তত 2টো রাত যদি থাকা যায়। কাকাবাবু বললেন, কিন্তু কি করে যাওয়া হবে? তোমার ওই অবাধ্য বোট চালককে দিয়ে কাজ চলবে না। নরেন্দ্র বর্মা বললেন, না না, অন্য বোট জোগাড় করতে হবে, সঙ্গে খাবার দাবারের বন্দোবস্ত থাকবে। শেষ রাত থেকেই তুমুল বৃষ্টি নামলো। পরদিন অনেক বেলা পর্যন্ত চলল সেই বৃষ্টি একটানা। এর মধ্যে বেরোবার কোনো উপায় নেই। কোনো বোট চালকই এসব দুর্যোগের মধ্যে সমুদ্রে বোট চড়াতে রাজি হবে না। সেই রাইফেলধারী পাহাধারীকে নেওয়া হবে কিনা? নরেন্দ্র বর্মা বললেন, আমরা 4 জন, বোট চালককে ধরলে 5, এরপর ওকে নিলে চাপাচাপি হয়ে যাবে। কাকাবাবু বললেন, দ্বীপে একজন অতিরিক্ত লোক কাজে লাগতে পারে, ও বেচারা পাহাড় দিতে এসেছে। নরেন্দ্র বর্মা বললেন, ওই দ্বীপে পাহারা দেওয়া দরকার হবে না। বিজ্ঞানীরা বলেছেন, ওখানে কিছু অদ্ভুত ব্যাপার ঘটলেও বিপদের নামগন্ধ নেই। তাছাড়া তোমার আর আমার কাছে অস্ত্র থাকছে। কাকাবাবু বললেন, আচ্ছা, ওর সঙ্গে কথা বলে দেখা যাক। পুলিশটির নাম লক্ষ্মণ রাও। সে আর রাইফেলটা হাতছাড়া করে না, সবসময় কাঁধে রাখে। সে আসবার পর কাকাবাবু হিন্দিতে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায় ভাই? সে নরেন্দ্র বাবার মুখের দিকে তাকালো। সে তো হিন্দি বোঝে না। কাকাবাবু বললেন, এই তো মুশকিল। নরেন্দ্র, তুমি ওই বাড়ির খোঁজ খবর নাও, তারপর জিজ্ঞেস করো ও রান্না করতে জানে কিনা। শেষ প্রশ্নটা শুনে লোকটি জোরে জোরে দুদিকে মাথা দোলাতে লাগলো। আমরা মাথা নিয়ে যেভাবে না বলি, সেটাই ওদের হ্যাঁ। কাকাবাবু বললেন, নরেন্দ্র, জিজ্ঞেস করো কি কি রাখতে পারে। লক্ষ্মণরাও বলল, ইডলি, দোসা, সম্ভরম। কাকাবাবু বললেন, বাহ, সে তো খুবই ভালো। সাধারণ ভাত রুটি বানাতে পারো না? লক্ষ্মণরাও জানালো যে সে ওসবও পারে, এমনকি ঢেঁড়স সিদ্ধ, আলু ভাজাও পারে। কাকাবাবু বললেন, তাহলে ওকে নিয়ে যাওয়া হোক, পাহারা দেওয়া দরকার নেই, দুপুরের রান্নার কাজ তো অন্তত করে দিতে পারবে। সে চলে যাওয়ার পর নরেন্দ্র বর্মা বললেন, রাজা, ওকে যে নিয়ে যাচ্ছ, ওর চেহারা দেখেছ?
ও নিজেই তো আমাদের চেয়ে অনেক বেশি খেয়ে নেবে। কাকাবাবু বললেন, আহা, তাতে আর কি হবে, বেশি করে চাল ডাল নিয়ে নিবে। বৃষ্টির বেগ একটু কমলো বিকেলের দিকে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আজ আর বেরোবোর কোনো মানে হয় না। একটা দিন নষ্ট। নরেন্দ্র বর্মা একটার পর একটা ফোন করে সময় কাটালেন। পরদিন সকালবেলা তিনি বললেন, সবাই তৈরি হয়ে নাও, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ঠিক 10টার সময় বোট আসবে, চাল ডাল খাবার দাবার সেই হিসেব করে নিয়ে আসবে। এখানে তো কোনো দোকানে নেই। সন্তু আর জোজো 10টা বাজার অনেক আগেই রেডি। সন্তু বলল, আমার ভূত টুত নিয়ে কোনো আগ্রহ নেই, আমি গিয়েই জলে নামবো। জোজো বলল, ভূত যদি থাকে তাতে কোনো প্রবলেম নেই, আমি একটা খালি কাচের বোতল নিয়ে যাচ্ছি, ওর মধ্যে ভূতটাকে ঢুকিয়ে দিব, মন্ত্রটাও মনে পড়ে গেছে। সন্তু বলল, একটা মোটে বোতল নিচ্ছিস, যদি অনেক ভূত থাকে? জোজো অবজ্ঞার সঙ্গে ঠোঁট উল্টে বলল, একগাদা ভূত নিয়ে কি করব, একটাকে ধরলেই অন্যগুলো পালাবে ভয় পেয়ে। সন্তু বলল, ভূতরাও মানুষকে ভয় পায়? জোজো বলল, তেমন তেমন মানুষের পাল্লায় পড়লে হাউমাউ করে কাঁদে। মুসুলিনী ভূতটা তো আমার বাবার পা ধরে ক্ষমা চেয়েছিল। সন্তু বলল, ভূতরা তো আসলে মানুষকে ভয় দেখাতে চায়, সেটাই তাদের একমাত্র কাজ। কিন্তু নির্জন দ্বীপে, যেখানে জনমানুষ নেই, সহজে কেউ যেতে চায় না, সেখানে ভূতেরা কি করে? জোজো বলল, সেটা আমি ওদের এক বেটাকে ধরে জড়িয়ে করে জেনে নেব। সন্তু বলল, তুই ওসব করিস, আমি যতক্ষণ পারি সমুদ্রে ডুব দিয়ে কোরাল রিফ দেখব। আহ, অপূর্ব আর অপূর্ব। জলের তলায় কি করে এত রং থাকে? জোজো বলল, দিনের বেলা আমিও দেখব, জলে নামার ভয় আমার কেটে গেছে। আজ বৃষ্টি পড়ছে না বটে, কিন্তু আকাশ মেঘলা। বোটটা চলে এলো ঠিক সময়। এটা কালকের চেয়ে একটু বড়, মাঝখানে একটা ঘর আছে, বৃষ্টি পড়লে ওটার মধ্যে আশ্রয় নেওয়া যাবে। আজকে বোট চালকের নাম সিরাজউদ্দিন তারিক, মাঝবয়সী মানুষ, চোখে চশমা, কুর্তা পাজামা পরা। নরেন্দ্র বর্মা জিজ্ঞেস করলেন, তারিক সাহেব, সব জিনিসপত্র এনেছেন তো? তারিক বললেন, হ্যাঁ স্যার, অর্কিড লজের ম্যানেজারকে আপনি ফোন করেছিলেন, 3 দিনের জন্য খাবার দাবার যা লাগতে পারে সব গুছিয়ে দিয়েছেন। কাকাবাবু বললেন, আমরা 2 দিনে বেশি থাকবো না, ওতেই হয়ে যাবে। তারিক সাহেব, আপনি রবার্ট আইল্যান্ড গেছেন আগে? তারিক বললেন, পাশ দিয়ে গেছি কয়েকবার, তবে দ্বীপে নামিনি কখনো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি ওই দ্বীপটা সম্পর্কে শুনেছেন কিছু? তারিক বললেন, লোকে তো নানা রকম কথাই বলে, ভূত প্রেত আছে নাকি। আপনি ওই দ্বীপে কখনো নামেননি কেন? শুধু শুধু নামতে যাব কেন, ওই দ্বীপে তো একটা সেকেলে ভাঙা বাড়ি ছাড়া আর কিছুই নেই, সাপ টাপ থাকতে পারে। আপনি ভূত পেতে ভয় পান না? না স্যার, আমি ওসব নিয়ে মাথা ঘামাই না, বিশ্বাস যদি নাই থাকে তাহলে আর ভয় পাবো কেন? ঠিক বলেছেন। আচ্ছা তারিক সাহেব, আপনি কি আমাদের পৌঁছে দিয়ে ফিরে আসবেন, আবার 2 দিন পর আসবেন, নাকি এই 2 দিন আমাদের সঙ্গে থাকবেন? থাকলে ভালো হয়, হয়তো আমরা এদিক ওদিক যেতে পারি। না না, আমি থেকে যাব, সেরকমই বলা হয়েছে। আপনাদের সঙ্গে 2টো দিন কাটাবো, এ তো আমার সৌভাগ্য। আমি আপনার কথা শুনেছি স্যার, অর্কিড লজের ম্যানেজার বললেন, রাজা রায়চৌধুরী ইজ এ ভেরি ফেমাস ম্যান। আমি স্যার ভালো রান্না করতে পারি, আপনাদের রেঁধে খাওয়াবো, আলাদা মশলা এনেছি। নরেন্দ্র বর্মা বললেন, আহ, তাহলে তো পিকনিক বেশ ভালোই জমবে মনে হচ্ছে, চলো সবাই উঠে পড়ো। বোটে উঠে সন্তু জোজোকে ফিসফিস করে বলল, আমাদের এই অভিযানটা নিয়ে যদি একটা গল্প লেখা যায়, তবে তার নাম হওয়া উচিত ভূতের সঙ্গে পিকনিক। জোজো বলল, গল্প লেখার আগেই নাম দিতে নেই, দেখ আগে ওখানে কত কি ঘটে, হয়তো ভূতের বদলে দেখা গেল জলদানব। সন্তু বলল, কিংবা এমনও হতে পারে
আজকে দেখা গেল দ্বীপটা ওখানে নেই, জলের তলায় চলে গেছে। জোজো বলল, কিংবা সেখানে একটা মস্ত বড় জাহাজ দাঁড়িয়ে আছে, কিন্তু তার সব লোক অজ্ঞান। এরকম গল্পে গল্পে সময় কাটতে লাগলো। আজ বেশ ঢেউ আছে, বোটটা লাফিয়ে উঠছে মাঝে মাঝে। সিরাজউদ্দিন তারিক অল্প বয়সী দুজনের দিকে হাত তুলে বললেন, ভয় নেই, এই বোট কখনো ডুববে না। নরেন্দ্র বর্মা বললেন, দূরে আরেকটা বোট দেখা যাচ্ছে। সিরাজউদ্দিন তারিক বললেন, অনেক সময় মাছ ধরা বোট দেখা যায়। সেই বোটটা ক্রমশ কাছে আসছে। দেখা গেল দুজন লোক দাঁড়িয়ে আছে, তাদের গায়ে খাকি পোশাক। নরেন্দ্র বর্মা ভ্রু কুঁচকে বললেন, পুলিশের বোট নাকি? সেরকমই মনে হচ্ছে। কাকাবাবু বললেন, পদ্মনাভন আমাদের পাহারা দেওয়ার জন্য ওদের পাঠিয়ে দিয়েছে নাকি? সেটা বড় বাড়াবাড়ি হয়ে যাবে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। নরেন্দ্র বর্মা বললেন, সেরকম হলে আমি ওদের জোর করে ফিরিয়ে দেব। অন্য বোটটা একেবারেই ওই বোটের গায়ে গায়ে লাগলো। একজন তারিকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমরা পুলিশ, তোমরা স্টার্ট বন্ধ করে দাও। নরেন্দ্র বর্মা জিজ্ঞেস করলেন, আপনাদের কে পাঠিয়েছে? পুলিশটি নরেন্দ্র বর্মাকে বলল, আপনার কোনো প্রশ্ন করার রাইট নেই, আমরা যা জিজ্ঞেস করব তার উত্তর দেবেন। এই বোটে গাঁজা আছে? নরেন্দ্র বর্মা হাসি মুখে বললেন, এই আবার কি ব্যাপার? না, এখানকার কেউ গাঁজা খায় না। পুলিশটি বলল, আমাদের কাছে খবর আছে এই বোটে গাঁজা স্মাল করা হচ্ছে। নরেন্দ্র বর্মা বললেন, কি অদ্ভুত কথা, আমরা আমাদের পরিচয় দিচ্ছি। আমার নাম নরেন্দ্র বর্মা, দিল্লি সিবিআই জয়েন্ট ডিরেক্টর, আর উনি রাজা রায় চৌধুরী। সরকারি মহলে সবাই ওকে চেনে। জোজো সন্তুকে চুপে চুপে বলল, গাঁজাখুরি ব্যাপার। পুলিশটি গোয়ারের মতো নরেন্দ্র বর্মার কথা গ্রাহ্যই করল না। সে আবার বলল, আমরা এই বোট সার্চ করে দেখব। দুজনেই চলে এলো এই বোটে। লক্ষ্মণ রাও যদিও পুলিশ, কিন্তু তার সাদা পোশাক। সে নিজের ভাষায় কিছু বলল, তার উত্তরে ওদের একজন বলল, শাট আপ। নরেন্দ্র বর্মা একবার রেগে গিয়ে বললেন, আপনারা এরকম ব্যবহার করছেন কেন? আপনাদের আইডেন্টিটি দেখান। এই যে দেখাচ্ছি, বলেই ওদের একজন একটা রিভলভার বার করে সোজা গুলি চালালো নরেন্দ্র বর্মার দিকে, আর একজন একটা রিভলভার ঠেকালো কাকাবাবুর কপালে। অন্য বোটের তলার দিকে আরেকজন লুকিয়েছিল। সে এবার উঠে দাঁড়িয়ে বলল, রাজা রায় চৌধুরী, আরেকটা অস্ত্র তোমার দিকে তাক করা আছে, চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। এই সেই ডিমলের সহচর লম্বা লোকটি। সন্তুরা তাকে দেখা মাত্র চিনে গেল। যে লোকটি নরেন্দ্র বর্মাকে গুলি করেছে সে রিভলভার উঠিয়ে লক্ষ্মণ রাওয়ের রাইফেলটা কেড়ে নিয়ে ফেলে দিল সমুদ্রে জলে। তারপর সে তাকালো সন্তু আর জোজোর দিকে, চেঁচিয়ে জিজ্ঞেস করলো, হুইচ ওয়ান? লম্বা লোকটিও সন্তু আর জোজোর দিকে দ্রুত চোখ বুলিয়ে জোজোকেই বেছে নিল। সে নির্দেশ ছিল, দ্যাট ওয়ান উইথ ইয়েলো শার্ট। কাকাবাবু নিজের রিভলভার বার করার সময় পাননি। তিনি ভাবছেন নরেন্দ্র বর্মার কথা। তিনি গুলি লাগার পর কোনো সারা শব্দই করলেন না। মরেই গেলেন নাকি? তা কি সম্ভব? কাকাবাবুর সঙ্গে তিনি কতবার কত জায়গায় গেছেন, এর চেয়েও অনেক বেশি বিপদে পড়েছেন, প্রত্যেকবার বেঁচে গেছেন, আর এখন এমন সামান্য কারণে প্রাণ দেবেন? নরেন্দ্র বর্মার চিন্তায় তিনি আর অত কিছুই ভাবতে পারছেন না। লম্বা লোকটি বলল, রাজা রায় চৌধুরী, তোমাকে আমরা মারব না। এই ছেলেটিকে নিয়ে যাচ্ছি, যেমন ভাবে পারো ডিমুলোকে পুলিশের কাছ থেকে ছাড়াবার ব্যবস্থা করো। ঠিক 3 দিন সময়, তার মধ্যে আমাদের কথা মতন কাজ। এই ছেলেটির মৃতদেহ তোমার দরজার কাছে পৌঁছে দেব, তারপর তুমি যাবে। ওরা জোজোর কলার চেপে নিজেদের বোটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই সন্তু বলল, আমিও যাব, আমিও যাব। একজন রিভলভারে বাট দিয়ে মারল সন্তুর মাথায়। সে ঢলে পড়ে গেল জ্ঞান হারিয়ে। ওরা
অন্য বোটে জোজোকে নিয়ে এসে তার চোখ বেঁধে ফেলল। তারপর তাকে নিচে শুয়ে ফেলে একজন তার দুটো পা চাপিয়ে রাখলো জোজোর বুকের ওপর। এদের এত সাংঘাতিক নিশ্চয়তা দেখে জোজোর একেবারে হতবাক হয়ে গেছে। নয়নজ আঙ্কেলকে মেরেই ফেলল। কাকাবাবু অনেক সময় গুন্ডা বদমাশদের সামনেও ঠাট্টাই আর কি করে, কিন্তু এ একেবারে জীবন মরণের ব্যাপার। জোজো ভাবল এরা হয়তো তাকেও মেরে ফেলবে। কাকাবাবু যতদিন ডিমুলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে না পারেন, এরা 3 দিন সময় দিয়েছে, তাহলে আর 3 দিন অন্তত জোজোর আয়ও আছে। 3 দিন মানে 72 ঘন্টা। এর মধ্যে জোজো একটুও ঘুমাবে না। তার আয়ুর একটা মিনিটও সে নষ্ট করতে চায় না। লোকগুলো নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলছে তা কিছুই বুঝতে পারছে। কতক্ষণ ধরে বোটটা চলছে তাও সে আন্দাজ করতে পারছে না। এরকম সময়ে এক একটা মুহূর্তকেও খুব লম্বা মনে হয়। সে মনে মনে 1 2 গুনতে লাগলো। গুনতে গুনতে 1000 হয়ে গেল। তার মানে 16 মিনিট 40 সেকেন্ড। এখনো বোট চলছে। সে আবার গুনতে শুরু করলো 1 থেকে। একইভাবে সময় কাটবে, আর ওরা তাকে কতটা দূরে নিয়ে যাবে তাও আন্দাজ করা যাবে। তার বুকের উপর পা রেখেছে, ক্রমশই তা ভীষণ ভারী লাগছে। এরা যদি 3 দিন বাদে খুন করে ফেলতে চায়, তাহলে কিভাবে মারবে? গুলি করে না গলা টিপে? গুলিই ভালো, তাতে বেশি ব্যথা লাগবে না। তারপরে সে মনে মনে আর্তনাদ করে উঠল, না না, আমি মরতে চাই না, কিছুতেই মরবো না, আমাকে পালাতে হবে। সন্তু আর কাকাবাবু নিশ্চয়ই আমাকে বাঁচিয়ে দিবেন। সে আবার 1 2 গুনতে শুরু করল। প্রায় 2500 গোনার পর বোটটা থেমে গেল। জোজো ভাবল এবার তাদের নামতে হবে, কিন্তু নামার কোনো লক্ষণ দেখা গেল না। লোকগুলো উত্তেজিতভাবে কি যেন বলাবলি করছে। বোটটা থেমে থাকলে তো সময়ের দূরত্ব বোঝা যাবে না, আর গুনে লাভ নেই। খানিক বাদে বোটটা আবার চলতে শুরু করলো। বোধহয় ওরা দিক ভুল করেছিল। আরো প্রায় আধ ঘন্টা বাদে বোটটা থামলো আবার। এবার ওদের একজন জোজোর জামার গলার ধরে নামলো। মাথায় প্লাস্টিকের থলে গলিয়ে দিল। জোজো কিছুই দেখতে পাবে না। বোট থেকে যেখানে নামতে হলো সেখানে হাঁটু জল। জোজোর জুতো আর প্যান্ট ভিজে গেল খানিকটা। খানিকটা জল ভেঙে পাড়ে উঠে আবার হাঁটতে হলো কয়েক মিনিট। জোজো অন্ধের মতন হাঁটছে, একজন তার কাঁধ ধরে আছে। এক জায়গায় তার মাথা ঠুকে গেল, সেটাও কোনো গাছের সঙ্গে না, কিসের সঙ্গে তা বোঝা গেল না। তারপর এক জায়গায় নেমে জোজোর মাথা থেকে প্লাস্টিকের ব্যাগটা তুলে নেওয়া হলো। আগের দিন দেখা সেই লম্বা লোকটি সম্ভবত এদের মধ্যে মোটামুটি ইংরেজি জানে। সে জোজোকে বলল, ওরে ছেলে, তুমি এই ঘরে থাকবে, তোমার হাত ও মুখ বাঁধা থাকবে, খাওয়ার সময় খুলে দেওয়া হবে। এই বাড়ির বাইরে 2টো ডোবারম্যান কুকুর যা ছাড়া থাকে, পালাবার চেষ্টা করলে টুকরো টুকরো হয়ে যাবে। সবাই বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল বাড়ি থেকে। প্রথমে একটা ব্যাপারে জোজো নিশ্চিন্ত হলো, এরা খাবার খেতে দেবে। সে খিদে সহ্য করতে পারে না। খুব ভালো করে ব্রেকফাস্ট খেয়ে বেরোনো হয়েছিল, এখনো অবশ্য তার খিদে পায়নি। ঘরটাও খারাপ নয়। সাধারণত অন্ধকার কুঠুরিতে বদ্যি দিয়ে আটকে রাখা হয়। এ ঘরে বেশ আলো হাওয়া আছে। পুরনো আমলের বাড়ি। উপরের দিকে রয়েছে স্কাইলাইট। একটা জানালা খোলা, সেটা দিয়ে দেখা যাচ্ছে বড় বড় গাছ, নারকেল গাছই বেশি। জোজো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই ঘরেই তাকে থাকতে হবে কিছুদিন। সন্তু আসতে চেয়েছিল। ইস, কেন যেন সন্তুকে আসতে দিল না। দুজনে থাকলে বেশ সময় কেটে যেত। ঘরের মধ্যে একটা খাট আছে, আলমারি আছে, কিন্তু চেয়ার টেবিল নেই। জোজো খোলা জানালাটার কাছে দাঁড়িয়ে বলল, আরো 2টি জানালা আছে, বন্ধ। বাইরে কুকুরের গম্ভীর ডাক শোনা গেল একবার, কিন্তু কুকুরটাকে দেখা গেল না। গাছগুলোর তলায় অনেক শুকনো পাতা খসে পড়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি। তাই দেখে
জোজোর মনে হলো ওটা বাগান না জঙ্গল। যদি বাগান হয় তাহলে কেউ ব্যবহার করে না। এবার সে ঘরটার চারদিকে চোখ বুলিয়ে দেখল। ওপরের দিকে কোণে কোণে ঝুল জমে আছে, বিছানায় যে চাদর পাতা তার উপরেও ধুলো। এই ঘরটাতেও কেউ অনেকদিন থাকেনি। তাহলে কি এটা একটা খালি বাড়ি? অন্য দুটো জানালার ছিটকিনি এত টাইট হয়ে আছে যে জোজো অনেক চেষ্টা করেও খুলতে পারল না। তার হাত বাঁধা, বেশি জোরে দিতেও পারছে না। সরু লোহার চেন দিয়ে হাত বেঁধেছে, কুকুরের গলা চেনের মতো। দাঁত দিয়ে সেই বাঁধন খোলার চেষ্টা করেও বুঝলো লাভ নেই। একটা ছোট্ট তালা লাগানো আছে। কখন খেতে দিবে? বাইরের দিকে রোদের রং দেখলে মনে হয় 1টা-1.5টা বাজে। এতক্ষণে তাদের রাবার দ্বীপে পৌঁছে যাওয়ার কথা ছিল। লক্ষ্মণরাও আর তারিকালি মিলে অনেক কিছু রান্না করত। কাঠের আলমারিটা তালা নেই। একটু টানাটানি করতেই সেটা খুলে গেল। ভেতরে প্রায় কিছুই নেই। তলার দুটো তাকে কয়েকটা কম্বল আর বালিশ, উপরের দিকে কয়েকটা গ্লাস আর প্লাস্টিকের থালা আর খালি সোডার বোতল। একটাও বই নেই। কাউকে আটকে রাখতে অন্তত কয়েকখানা বই পড়তে দেওয়া উচিত। জোজো শুনেছে জেলের কয়েদিদের পড়ার জন্য বই দেওয়া হয়। কেউ কেউ জেলে থাকতে থাকতেই পরীক্ষা পাশ করে। একটা গাড়ির আওয়াজ পেতেই জোজো ছুটে গেল জানালার কাছে। জঙ্গলের ভেতর দিয়ে একটা নীল রঙের মারুতি ভ্যান এদিকে আসছে। এই বাড়ির কাছাকাছি এসে থামল। সেই গাড়ি থেকে প্রথমে নামলেন একজন বৃদ্ধ লোক, তারপর 16-17 বছর বয়সী একটি মেয়ে। বৃদ্ধটি স্যুট পরা, চোখে কালো চশমা, আর মেয়েটির মাথায় কোকড়া কোকড়া চুল, পরে আছে সালোয়ার কামিজ। ওদের দুজনকে দেখলে গুন্ডা ডাকাতদের দলের লোক বলে মনেই হয় না। জোজো জানালা গ্রিলটা মুখ চেপে ধরল। তার তো শব্দ করার উপায় নেই। জানালার বাইরে হাত বাড়তে করতেও পারবে না। যদি ওরা তাকে দেখতে পায়। মেয়েটির দিকে তাকালো না। বৃদ্ধটির সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে গেল। হাত বাঁধার চেয়েও মুখ বাঁধার জন্য জোজোর কষ্ট বেশি হচ্ছে। কতক্ষণ সে একটা কথাও বলতে পারেনি। কথা বলার সঙ্গী না পেলেও সে গুনগুন করে গান গাইতে পারত। সারাটা দুপুর কেটে গেল, তবু খাবার এলো না। এখন জোজোর পেটের মধ্যে কি যেন আগুন জ্বলছে। এ কি, লম্বা লোকটা যে বলে গেল খাবার সময় হাত আর মুখ খুলে দিবে, ভুলে গেল নাকি? খাটটা ছাড়া আর বসার কোনো জায়গা নেই। একসময় জোজো বসলো। খিদেতে অবসন্ন হয়ে তার শুয়ে পড়তে ইচ্ছে হলো। জোজো 1 মিনিটও ঘুমাবে না ভেবেছিল। এরই মধ্যে ঘুম এসে গেল তার। কুকুরের ডাকে তার ঘুম ভাঙল। ধর্মড় করে উঠে বসে জানলা দিয়ে দেখলো বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে। সন্ধ্যা হয়ে এলো, অর্থাৎ সারাদিন সে খায়নি। খিদেটা বেড়ে গেল আরো। কুকুরের ডাকটা কাছে এসে এসছে। এবার কেউ চাবি দিয়ে দরজা খুলল। লোকটিকে চিনতে পারলো জোজো। এই সেই ভিকু। লম্বা লোকটির সঙ্গে ছিল, তবে এই লোকটি কোনো কথা বলে না। ভিকুর কোনো হাতে অস্ত্র নেই। একটা বড় বাটি আর জলের বোতল। কুকুরটাকে বসিয়ে রাখলো ঠিক দরজার পাশে। জোজো এমনিতেই কুকুরকে ভয় পায়। এই কুকুরটা হিংস্র মুখ দেখে ভয়ে তার বুক টিপটিপ করতে লাগলো। কুকুরটা গড় গড় শব্দ করলো 2বার। ভিকু ঘরের মধ্যে বাটি আর জলের বোতল মেঝেতে নামিয়ে রেখে জোজোর একটা হাত আর মুখের বাঁধন খুলে দিল। মুখটা খোলার সঙ্গে সঙ্গে জোজো বলল, ওহ, বাঁচলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই, তোমরা তো এই ঘরে দরজা বন্ধই রেখেছ, তাহলে শুধু শুধু হাত আর মুখ বাঁধার দরকার কি? ভিকু তার কথা বুঝলো কিনা কে জানে, একটুক্ষণ জোজোর দিকে তাকিয়ে থেকে আঙ্গুল দিয়ে বাটিটা দেখালো। তার মানে জোজোকে ওর সামনে এক্ষুনি খেয়ে নিতে হবে, তারপর সে বাটিটা নিয়ে যাবে। আবার হাত মুখ বাঁধবে বোধ হয়। জোজো বলল, বাথরুম, একবার বাথরুম যাব। লোকটি সে কথাও গ্রাহ্য না করে আবার আঙ্গুল দেখালো বাড়িটার দিকে।
জোজো বলল, হাত না ধুয়ে খাবো কি করে? তাছাড়া খুব হিসি পেয়েছে। এবারও ভিকো তার কথা পাত্তা দিল না দেখে জোজো পেট ধরে উহ উহ শব্দ করল, হাত দিয়ে বাইরেটা দেখালো। এবার ভিকু বুঝল জোজোর এক হাতে তখনও চেন বাঁধা, সেটা ধরে টেনে জোজোকে ঘরের বাইরে নিয়ে এলো। কুকুরটা পাশ দিয়ে বেরোতে হলো জোজোকে, সেটা গড় গড় করে উঠল আবার। ভয় চোখ বুঝে ফেললো জোজো। পালাবার চেষ্টা করার কোনো প্রশ্নই ওঠে না। কুকুরটা 1 মিনিটের মধ্যে তাকে কামড়ে দিয়ে শেষ করে দিতে পারে। আর ভিকো যার চেহারা, সে তুলে আছাড়ও দিতে পারে জোজোকে। বাইরে একটা লম্বা বারান্দা, পাশে একটা উঠান, সেখানে অনেকগুলো টবে আগে ফুল গাছ ছিল, এখন সবকটা গাছ মরে গেছে। বারান্দার মাঝখান দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়, সেখানে একটা আলো জ্বলছে। বারান্দার শেষ প্রান্তে বাথরুম, তার মধ্যে জোজোকে ঝুঁকিয়ে দিয়ে ভিকো দাঁড়িয়ে রইল বারান্দায়। বাথরুমটা বেশি বড় নয়, একটা মাত্র জানালা। এই জানালায় গ্রিল নেই, বহু পুরনো আমলের মোটা মোটা গরাদ। জোজো হাত দিয়ে দেখলো কোনো সাধারণ মানুষ সে গরাদ ভাঙতে পারবে না। এখান থেকে পালাবার সাধ্য তার নেই। একটু দেরি হতেই দরজায় ধাক্কা দিতে লাগলো ভিকু। বেরিয়ে আসার ঘর থেকে যেতেই পায়ের শব্দ শোনা গেল সিঁড়িতে। সেই বৃদ্ধ আর কিশোরী মেয়েটি নেমে আসছে। ওরা এই বাড়িতেই থাকে নাকি? এবার মেয়েটির সঙ্গে চোখাচোখি হলো জোজোর। মেয়েটির চোখে যেন অবাক অবাক ভাব। বৃদ্ধটিও থমকে দাঁড়িয়ে জোজোকে দেখতে লাগলেন। ওরা কি জানে না যে জোজোর মতন একজনকে বন্দি করে রাখা হয়েছে এই বাড়িতে? গুন্ডাদের সঙ্গে ওদের সম্পর্ক কি? জোজো হঠাৎ চেঁচিয়ে নিজের নামটা জানাতে লাগলো, কিন্তু মাই নেম ইজ বলার পরেই সে কাঁধের উপর একটা বিরাট রদ্দা খেয়ে চুপ করে গেল। দুপা গিয়ে আবার সে চিৎকার করলো, আই প্রে। আবার রদ্দা। এবারে রদ্দায় চোখে সর্ষি ফুল দেখে জোজো মাথা ঘুরে পড়িয়ে যাচ্ছিল। ভিকো তাকে টানতে টানতে নিয়ে এলো ঘরের মধ্যে, ভিজিয়ে দিল দরজা। এরপর সে জোজোকে জোর করে বসিয়ে দিল বাটিটার সামনে, অর্থাৎ এখন খেতেই হবে। বাটিটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়া। সেটা খুলতে দেখা গেল তার মধ্যে রয়েছে 6খানা হাতে গড়া রুটি, আর খানিকটা উরুষের ঘাট, আর কয়েকখানা আলু ভাজার মতন কিছু। সেগুলো মোটা সোটা, আসলে আলু নয়, কাঁচকলা ভাজা। ব্যাস, এই খাবার? এরা এত কৃপণ কেন? গুন্ডামি ডাকাতি করে তো অনেক টাকা রোজগার করে, বন্দীদের একটু ভালো খেতে দিতে পারে না? সে ভিকোর দিকে একবার তাকালো। একে কিছু বলে লাভ নেই, কোনো উত্তর দেবে না। সত্যি বোবা কিনা কে জানে। কাকাবাবু অনেকবার বলেছেন, হাতের সামনে খাবার পেলে অবহেলা করবে না। যা খাবারই হোক পেট ভরে খেয়ে নিতে হবে, কেননা পরে আবার কিছু খাওয়া যাবে কিনা কে জানে। গল্পের আশীর্বাদে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। আজ ছিল এর 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পড়ে থাকি। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।